আচ্ছা, ওনাকে কি বলা যায়, একজন স্থপতি নাকি একজন মুক্তিদাতা? আজ আমরা কথা বলবো ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে। এমন একজন মানুষ যিনি শুধু ভারতের সংবিধানই গড়েননি, স্বপ্ন দেখেছিলেন একটা সমানাধিকারের সমাজেরও। চলুন একটু অতীতে ফেরা যাক। সালটা ১৯০১। ভাবুন তো, একটা ১০ বছরের ছেলে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ তাকে গাড়িতে তুলতে রাজি নয়, এমনকি এক ফোঁটা জলও দিতে চায় না। তার দোষ, তার জাত। এই ছেলেটি বড় হয়ে পরিচিত হবেন ডক্টর আম্বেদকর নামে। আর এই একটা ঘটনাই যেন তার সারা জীবনের সংগ্রামের একটা ঝলক দেখিয়ে দেয়। লড়াইটা ছিল অস্পৃশ্যতার মতো এক ভয়ঙ্কর প্রথার বিরুদ্ধে। তো শুরু করা যাক তার ছোটবেলা দিয়ে। জাতিভেদে জর্জরিত এক শৈশব, যা আসলে তার চরিত্রকে আরও কঠিন করে তুলেছিল। রেল স্টেশনের ওই ঘটনাটা কিন্তু বিচ্ছিন্ন কিছু ছিল না, ওটা ছিল তার রোজকার জীবনের একটা অংশ। স্কুলেও ঠিক একই অপমান সহ্য করতে হতো তাকে। ভাবুন, ক্লাসে সবার থেকে আলাদা একটা বস্তার ওপর বসতে হতো, যেটা স্কুলের সাফাইকর্মী পর্যন্ত ছুতো না। আর তেষ্টা পেলে উঁচু থেকে একজন পিয়ন জল ঢেলে দিলে তবেই জল জুটত। তবে এই সব অন্ধকারের মধ্যেও কিন্তু এক ঝলক আলো ছিল। তার এক ব্রাহ্মণ শিক্ষক কৃষ্ণ কেশব আম্বেদকর এই ছেলেটির মধ্যেকার প্রতিভাটা ঠিকই চিনেছিলেন। তিনি ভালোবেসে নিজের আম্বেদকর পদবিটা তাকে দেন। আর দেখুন, এই নামটাই একদিন সারা বিশ্বে পরিচিত হয়ে উঠবে। এরপর আসে তার জীবনের দ্বিতীয় অধ্যায়, জ্ঞানার্জনের পথে এক পণ্ডিত। তিনি বুঝেছিলেন এই সামাজিক অচলায়তন ভাঙতে হলে শিক্ষাই হবে তার সবচেয়ে বড় অস্ত্র। আর সেই অস্ত্র শান দেওয়ার সুযোগটা আসে বরোদার মহারাজার একটা স্কলারশিপের মাধ্যমে। এরপর যা হয়েছিল তা এক কথায় অবিশ্বাস্য। বোম্বে ইউনিভার্সিটি, তারপর আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি, এরপর লন্ডনের গ্রেসেন। ভাবা যায় মাত্র এক দশকের মধ্যে বিশ্বের সেরা সব ডিগ্রি তার ঝুলিতে। তার জীবনটা ছিল যেন দুটো আলাদা পৃথিবীর মতো। একদিকে ভারত, যেখানে পদে পদে শুধু জাত দিয়ে বিচার আর অপমান, আর অন্যদিকে আমেরিকা, কলম্বিয়া ইউনিভার্সিটি, যেখানে তিনি প্রথমবার বুঝলেন স্বাধীনতা আর সমতার মানে কি, যেখানে তার পরিচয় ছিল তার মেধা, তার জাত নয়। এই অভিজ্ঞতাটাই তার চিন্তাভাবনাকে আমূল বদলে দিয়েছিল। এবার তার দেশে ফেরার পালা, ব্যারিস্টার আম্বেদকরের প্রত্যাবর্তন। কিন্তু বিদেশের সম্মান আর বড় বড় ডিগ্রি নিয়ে দেশে ফেরে তিনি এক কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন। মানে ভাবা স্বাভাবিক যে এত বড় একজন শিক্ষিত মানুষ, বরোদা রাজ্যের মিলিটারি সেক্রেটারি, তাকে তো সবাই সম্মান করবে, তাই না? কিন্তু না, বাস্তব ছিল ঠিক উল্টো। নিজের অফিসের কর্মীরাই তার দিকে ফাইল ছুঁড়ে দিত, জল দিতে চাইত না। কারণ একটাই, তার জাত। তার ভেতরের এই গভীর যন্ত্রণাটাই বেরিয়ে এসেছিল ১৯৩১ সালে মহাত্মা গান্ধীর সাথে এক বৈঠকে। তিনি বলেছিলেন, আমার কোনো স্বদেশ নেই। যে দেশে পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হয়, তাকে আমি নিজের দেশ বলি কি করে? এই কথাগুলোই বুঝিয়ে দেয় কেন তিনি দলিতদের জন্য আলাদা অধিকারের লড়াই লড়ছিলেন। তো একজন ব্যারিস্টার হিসেবে তিনি এবার পুরোদমে লড়াইয়ে নামলেন। লড়াইটা ছিল অনেকগুলো দিকে। একদিকে মুখনায়কের মতো পত্রিকা বের করে যারা কথা বলতে পারত না তাদের হয়ে আওয়াজ তুললেন, অন্যদিকে মাহার সত্যাগ্রহের মতো আন্দোলন করে সরাসরি রাস্তায় নামলেন একটা সর্বজনীন জলাশয় থেকে জল পানের অধিকারের জন্য। আর রাজনৈতিকভাবে ব্রিটিশ সরকারের কাছে দলিতদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর দাবি জানালেন। এরপরেই আসে সেই বিখ্যাত পুনা চুক্তি। গান্ধীর সঙ্গে তার তীব্র মতপার্থক্যের পর একটা বোঝাপড়া হয়। হ্যাঁ, দলিতের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর দাবিটা তাকে ছাড়তে হয়েছিল, কিন্তু তার বদলে যা পাওয়া গেল সেটাও কম নয়। আইনসভায় দলিতের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৭১ থেকে ১ লাফে বেড়ে হয়ে গেল ১৪৭। এটা একটা বিশাল রাজনৈতিক জয় ছিল। আর এবার আমরা আসছি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে, ভারতের সংবিধানের স্থপতি। যে মানুষটা সারা জীবন বঞ্চনার শিকার হলেন, তার হাতেই উঠল একটা নতুন দেশের ভাগ্য লেখার দায়িত্ব। ৬০। ভাবুন একবার, একটা দুটো নয়, পাক্কা ৬০টা দেশের সংবিধান তন্ন তন্ন করে পড়েছিলেন ডক্টর আম্বেদকর আর তার ড্রাফটিং কমিটি। ভারতের সংবিধান তৈরির জন্য ঠিক কতটা প্রস্তুতি নেওয়া হয়েছিল এই একটা সংখ্যাই তা বুঝিয়ে দেয়।
ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে প্রায় ৩ বছর মানে ২ বছর ১১ মাস ধরে তিনি আর তার দল দিন-রাত এক করে পরিশ্রম করেছিলেন। তাদের হাতেই জন্ম নিচ্ছিল পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধান। একটা নতুন ভারতের ভাগ্য নির্ধারণ হচ্ছিল। তিনি শুধু সংবিধানের পাতা ভরাননি, তিনি সেখানে এমন কিছু রক্ষাকবচ জুড়ে দিয়েছিলেন যা ভারতের সমাজকে চিরদিনের জন্য বদলে দেয়। যেমন আর্টিকেল ১৭, যা দিয়ে অস্পৃশ্যতাকে পুরোপুরি নিষিদ্ধ করা হল, সব নাগরিকের জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা হল। শুধু তাই নয়, শিক্ষা আর চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা, সম্পত্তিতে নারীদের সমান অধিকার, এই সব কিছুই ছিল তারই দূরদৃষ্টির ফল। যে অপমান তিনি নিজে সয়েছিলেন, তিনি নিশ্চিত করেছিলেন আইনিভাবে যেন আর কেউ তার শিকার না হয়। তার কাজ কিন্তু শুধু সংবিধান লেখার মধ্যেই থেমে থাকেনি। তিনি যা রেখে গেছেন তা হল সমতার এক উত্তরাধিকার। আমরা অনেকেই তাকে শুধু সংবিধানের জনক হিসেবেই চিনি, কিন্তু তিনি ছিলেন এর থেকেও অনেক বেশি কিছু। একজন সমাজ সংস্কারক, একজন দূরদর্শী অর্থনীতিবিদ। আপনারা কি জানেন ভারতের রিজার্ভ ব্যাংক তৈরির পেছনে তার ভাবনার বিরাট ভূমিকা ছিল? এমনকি শ্রমিকদের জন্য দিনে ৮ ঘণ্টা কাজের নিয়মও তারই অবদান। এক কথায় একজন সত্যিকারের বহুমুখী প্রতিভা। জীবনের একদম শেষ দিকে এসে তিনি আরও একটা যুগান্তকারী পদক্ষেপ নেন। যে বর্ণপ্রথা তাকে সারা জীবন কষ্ট দিয়েছে, তা থেকে চিরতরে মুক্তি পেতে তিনি প্রায় ৪ লক্ষ অনুগামীকে সাথে নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এটা ছিল আধ্যাত্মিক সমতার খোঁজে তার শেষ এবং সবচেয়ে বড় পদক্ষেপ। তাহলে সংক্ষেপে তার জীবনের সারমর্মটা কি? তিনি বহু শতাব্দীর সামাজিক অন্যায় আর অত্যাচারকে একটা সাংবিধানিক রক্ষা কবচে বদলে দিয়েছিলেন। আইনকে হাতিয়ার করে তিনি কোটি কোটি মানুষের জন্য অধিকারের এক মজবুত ঢাল তৈরি করে দিয়ে গেছেন। আর এখানেই আমাদের জন্য একটা বড় প্রশ্ন থেকে যায়, কিভাবে একজন মানুষের একার লড়াই ১০০ কোটিরও বেশি মানুষের জন্য একটা সুরক্ষার বর্ম হয়ে উঠতে পারে? ডক্টর আম্বেদকরের জীবন আমাদের এটাই শিখিয়ে দেয় যে সত্যিকারের সংকল্প থাকলে একজন মানুষও একটা গোটা দেশের ইতিহাস বদলে